আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 21 নিয়ে আমরা আলোচনা করব। 21 তে আছে আপনার ক্রিয়া নিয়ে আমরা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ক্রিয়া বা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তা কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, সেটাকে বলা হয় আপনার ক্রিয়া বলা হয়। অর্থাৎ বলতেছে কি যে বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হচ্ছে আপনার মানে পদ, যে সে পদটাকে বলা হয় ক্রিয়া বলা হয়। সহজ কথা বোঝায় যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ বোঝায় সেটাকে বলা হয় আপনার ক্রিয়া বলা হয়। যেমন রাজীব খেলছে, এটা হচ্ছে রাজীবের কাজ, খেলতেছে, বৃষ্টি হতে পারে, এটাও এক ধরনের। অর্থাৎ কোনো কিছু কর্তার কোনো কাজ বা ঘটা বা ঘটনা এরকম কিছু হলে সেটাকে বলা হয় ক্রিয়া বলা হয়। যেমন দেখেন, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়েছে। ক্রিয়ামূল বা ধাতু, আমরা এর আগে অধ্যায়ে আমরা প্রত্যয়ের মধ্যে আমরা পড়েছিলাম ধাতু নিয়ে বা ক্রিয়ামূল নিয়ে। অর্থাৎ যে মানে ক্রিয়ামূল বা ধাতু মানে কি, সেটা হচ্ছে কি বার্ব, যেটা অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত, অর্থাৎ বার্বের সাথে বিভক্তি যুক্ত হয়ে নতুন ক্রিয়া গঠন করা যায়। যেমন পরের সাথে ই যুগে পড়ি, পরের সাথে এ যুগ করে পড়ে, পরের সাথে চে যুগ করে পড়ছে, পরের সাথে আবার বে যুক্ত করে পড়বে। তাহলে এই যে পরের সাথে ই যুক্ত করলে পড়ি, এ যুক্ত করলে পড়ে, ছে যুক্ত করলে পড়ছে বা বে যুক্ত করলে পড়বে, ওই এটাই বলতেছেন যে নতুন শব্দ গঠন করতেছে, নতুন ভার্ব গঠন করতেছেন। আবার বলতেছে পক্ষ মানে হচ্ছে পুরুষ। আমরা এর আগে পড়েছিলাম যে উপরে পড়েছিলাম পক্ষ নিয়ে, যেটা হচ্ছে বিশেষণের মধ্যে আমরা পড়েছিলাম। সেটা কোনটা? বিশেষণের মধ্যে আমরা পড়েছিলাম এই যে বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। অন্য পক্ষকে থার্ড পারসন বলা হয়, আমরা যেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বলি সেটা। তো ওইটা বলতেছে যে পক্ষ মানে পুরুষ এবং কালভেদে ক্রিয়ার রূপভেদ রয়েছে। অর্থাৎ পার্সন এবং টেন্স অনুসারে, অর্থাৎ কাল মানে কি, কাল মানে হচ্ছে টেন্স, অর্থাৎ পার্সন এবং মানে পুরুষ এবং কালভেদে মানে সময়ভেদে ক্রিয়ার বিভিন্ন ধরনের রূপ আছে। যেমন পক্ষভেদে, পক্ষ মানে কি ওই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অনুসারে, যেমন আমি পড়ি কিন্তু আমরা পড়ি বা তুমি পড়ো, এরকমভাবে মানে আমি পড়ি বা আমরা পড়ির সাথে কী হইব, তুমি পড়ি বললে হবে না, তুমি পড়ো বা তোমরা পড়ো। সে পড়ি না, সে পড়ে, তারা পড়ে। তো ওইটাই বলতেছে যে পক্ষ ভেদে মানে পুরুষ ভেদে মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ভেদে ভার্বটাও চেঞ্জ হয়। আমার ক্ষেত্রে আমরা বলতেছি যে আমি পড়ি, কিন্তু তোমার ক্ষেত্রে তুমি পড়ি না, তুমি পড়ু বলবো। তো এইটা বলতেছে যে ভার্বও চেঞ্জ হতেছে ফার্স্ট পারসন অনুসারে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অনুসারে। আমরা যদি বলি তারা কি পড়ি হবে না, তারা পড়ে। তাহলে আমার ক্ষেত্রে আমি পড়ি, তুমি ক্ষেত্রে হবে তুমি পড়ু, আর সে বা তারার ক্ষেত্রে হবে কি তারা পড়ে। তাহলে পড়ি, পড়ু, পড়ে, এই যে ভার্বটা চেঞ্জ হইতেছে, এটা কী কারণে? এটা পার্সন ভেদে, অর্থাৎ বক্তা ভেদে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ভেদে। কাল ভেদও চেঞ্জ হয়। কাল মানে কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন, যেটা ওইটা বলতেছে। যেমন দেখো এখানে আছে আমি পড়ি, এটা হচ্ছে প্রেজেন্টে আছে। আমি পড়ছি বা আমি পড়েছিলাম, এটা কি ফার্স্টে। অথবা আমি পড়ব, এটা কি ভবিষ্যতে। তাহলে এখানে দেখা যায় যে দেখেন যে একই শব্দ, যেটা আমি পড়ি এটা প্রেজেন্টে আছে, আমি পড়েছিলাম সেটা কি আছে, সেটা অতীতে আছে, আমি পড়ব সেটা কি হয়েছে, ভবিষ্যতে। তাহলে এই যে পড়ি, পড়েছিলাম, পড়ব, তাহলে কি দেখা গেল টেন্স বেদে মানে কাল, টেন্স মানে হচ্ছে কাল, এই কাল বেদেও কি ভার্বের পরিবর্তন হইতাছে। ঠিক আছে, ওইটাই এখানে বোঝানো হয়েছে। একেবারে আর দেখেন এখানে আছে ক্রিয়ার প্রকারভেদ, মানে ক্রিয়া কত প্রকার সেটা দেওয়া আছে এখানে। তো আমরা যদি যে ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতি ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে কয়েক ভাগে ভাগ করা যায়, আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে ভাব প্রকাশে দেওয়া আছে এখানে। ভাব প্রকাশে কীভাবে হলো, ভাব প্রকাশে যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার, মানে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপনার সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াকে বলে যে ক্রিয়া দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন ভালো করে পড়াশোনা করবে, এটা দ্বারা মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে। অসমাপিকা ক্রিয়াকে বলে যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, মানে মনের ভাব সম্পূর্ণভাবে শেষ করে না, কিছু থেকে যায়, সেটা বলে অসমাপিকা ক্রিয়া। যেমন দেখেন এখানে দেখা আছে ভালো করে পড়াশোনা করলে ভালো ফল পাবে বা ভালো ফল হবে। এই যে করলে শব্দটা, এই করলে শব্দটাকে আমরা বলতেছি অসমাপিকা ক্রিয়া, বা করবে শব্দটা যেটা, এটা বলতেছি আমরা সমাপিকা ক্রিয়া। এখানে সমাপিকা এবং অসমাপিকা যদি আমি আরও সহজভাবে বুঝতে চাই তাহলে আমি বলি, যেমন আমি বই কিনলাম, এটা দ্বারা মনের ভাব শেষ হয়ে গেছে। অথবা বললাম আমি বিদ্যালয়ে যাই, এটা দ্বারা মনের ভাব শেষ হয়েছে, আর কোনো কথা নাই।
কিন্তু আমি যদি বলি যে আমি বাহিরে গিয়ে, তার মানে বোঝা গেল আর কিছু রয়েছে, আমি বাহিরে গিয়ে কি করব। অথবা আমি যদি বলি আমি বাজারে গিয়ে, তাহলে বোঝা যায় যে আরও কথা রয়েছে, আমি বাজারে গিয়ে কী করব। অথবা আমি যদি বলি আমি বিদ্যালয়ে গিয়ে, তার মানে কি, তাহলে আমি যদি কাউকে বলি যে আমি বিদ্যালয়ে গিয়ে, আমি কাউকে যদি বলি যে আমি বিদ্যালয়ে গিয়ে আর যদি থেমে যাই, তাহলে ওই লোকটা বলবে যে তারপর কি হয়েছে। তার মানে বোঝা গেল আমি বিদ্যালয়ে গিয়ে কথাটা বললে এরপরে আরও কিছু বাকি রয়েছে সে শুনতে চাইতেছে। এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ আমার মনের ভাব সম্পূর্ণ শেষ করি নাই, তাই আমি বলছি আমি বিদ্যালয়ে গিয়ে, তার মানে বোঝা গেল আরও কথা আছে, তাই মনের ভাব শেষ হয় নাই। কিন্তু আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাই, তার মানে কথা শেষ, লোকটাও বুঝবে যে হ্যাঁ বিদ্যালয়ে গেছে। অথবা আমি বাজারে যাই, বা আমি বই কিনি, বা আমি বই পড়ি, আমি ভাত খাই, তার মানে বোঝা গেল যে কথা শেষ। কিন্তু আমি যদি বলি আমি ভাত খেয়ে, তার মানে বোঝা গেল আমি ভাত খেয়ে কিছু করব, বাকিটা আমার শুনবার লাগে, সে বলবে যে বাকিটা কী হয়েছে। তাহলে ওই যে আমি ভাত খেয়ে ভালো করে পড়াশোনা করলে, তাহলে বোঝা গেল ভালো করে পড়াশোনা করলে, এই কথা যে করলে বললাম, তার মানে আরও কথা বাকি রয়েছে। এটাকে বলা হয়েছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা মনের কথা শেষ সমাপিকা, যে ক্রিয়া দ্বারা মনের মানে দেখা যায় আরও কিছু বাকি রয়েছে অসমাপিকা বলে। এই অসমাপিকাকে আবার 3 ধরনের ভাগ করছে, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে ভাবী, একটা হচ্ছে শর্ত। ভৌত কোনটা দেখেন যে সে গান করে আনন্দ পায়, আর ভাবী কোনটা সে গান শিখতে রাজশাহী যায়। আর শর্ত কোনটা গান করলে তার মন ভালো হয়, তাহলে যে গান করলে যে তার মন ভালো হয় সেটা হচ্ছে কি তার শর্ত। আর সে গান শিখতে রাজশাহী যায়, এটা জায়গা উল্লেখ করছে। সে গান করে আনন্দ পায়, এটা কি, এটা হচ্ছে মানে তার সময়টা বোঝাইতেছে, যে তার মুহূর্ত বোঝাইতেছে। তাহলে খেয়াল করেন যে ভৌত অসম্ভাবিকা মানে কি সে গান করে আনন্দ পায়, নর্মালি কথা। ভাবি কোনটা সে গান শিখতে রাজশাহীতে যায়, ওই যে জায়গা যাইতেছে। শর্ত মানে কি যে গান করলে তার কি হয়, কি শর্ত, যে গান করলে মন ভালো হয়, এটা একটা তার কি শর্ত, ওইটা বোঝাইতেছে। আবার দেখেন বাক্যের মধ্যে কর্মের উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করছে, যে বাক্যের মধ্যে কর্ম মানে কি অবজেক্ট, আমরা যে ইংরেজিতে পড়ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্ট মানে কি কর্ম, এটার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করছে। যেমন দেখেন অকর্মক, যে বাক্যে বা যে ভার্বের কর্ম লাগে না বা কর্ম নাই তাকে বলা হয় অকর্মক। যে বাক্যে কর্ম থাকে না তাকে অকর্মক। যেমন সে ঘুমায়, এখানে কর্ম নাই, এই বাক্যে কোনো কর্ম নাই। এখন প্রশ্ন হইল আমরা কিভাবে বুঝবো যে কর্ম নাই। দেখেন সে হি, আর ঘুমায় মানে কি স্লিপ, হি স্লিপস, তাহলে বোঝা গেল যে এখানে কি নাই, আর বাকি অংশ নাই, বাকি অংশের মধ্যে কর্ম থাকতে হবে। তো কিভাবে বুঝবো সেটা আমরা একটু নিচে গেলে বুঝবো। সকর্মক দেখেন যে বাক্যে ক্রিয়া আছে তাকে বলা হয় সকর্মক। কিভাবে, সে বই পড়ছে, তাহলে এই যে বই হচ্ছে আপনার কর্ম। কিভাবে বুঝলাম যে বই হলো কর্ম, আমরা একটু পরে যাচ্ছি। তারপর দেখেন দ্বিকর্মক, যে বাক্যে 2টা কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক বলে। যেমন দেখেন শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্র হইলো একটা কর্ম আর বই হইছে আরেকটা কর্ম, তাহলে কর্ম কয়টা, 2টা কর্ম। এখানে 2টা কর্ম থাকলে দ্বিকর্মক। এখন প্রশ্ন হইলো কর্ম যে আছে চিনব কিভাবে, যে ছাত্র যে কর্ম বই যে কর্ম আমরা বুঝলাম কেমনে। এই বাক্যে দিলেন একটি দ্বিকর্মক ক্রিয়া, তাহলে ওই যে শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে এই যে দিলেনের সাথে 2টা কর্ম ব্যবহার করা হয়েছে, তাই দ্বিকর্মক। কি দিলেন, প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম বই। কাকে দিলেন, প্রশ্নের উত্তর দেয় গৌণ কর্ম। আচ্ছা এখানে আমরা সহজভাবে বসি, এখানে ভালোভাবে বোঝাইছে না। কোনো একটা বাক্যকে যদি আপনি কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পান, তাহলে সেটাই হবে কর্ম। কোনো একটা বাক্যে কর্ম আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, যদি আপনি সেই বাক্যকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে কি আপনার কর্ম। যেমন খেয়াল করেন সে বই পড়ছে, প্রথমটা খেয়াল করেন, সে কি করলো, সে বই পড়ছে। এখন আপনি বলেন সে কি পড়ছে, উত্তর হচ্ছে বই, তাহলে কি উত্তর পাইছি, তাহলে এই বই হইল আপনার কর্ম। আপনি ওইখানে প্রশ্ন করেন সে কি পড়ছে, শিক্ষক ছাত্রকে বই দিলেন, প্রশ্ন করেন শিক্ষক ছাত্রকে কি দিলেন, উত্তর হলো বই, তাহলে কি আমি পাইছি, তাহলে বই হইল কর্ম। আবার প্রশ্ন করেন শিক্ষক কাকে বই দিলেন, উত্তর হচ্ছে ছাত্রকে দিলেন। প্রশ্ন করেন শিক্ষক কাকে দিলেন, উত্তর হবে ছাত্রকে দিলেন, তাহলে ছাত্র এখানে কি কর্ম।
এখন মনে রাখতে হবে বস্তু হইলে আমরা কি দ্বারা প্রশ্ন করব, আর ব্যক্তি হইলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করব। যদি ব্যক্তি হয়, মানুষ হইলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করব, আর বস্তু হইলে আমরা কি দ্বারা প্রশ্ন করব। যেমন দেখেন সে বই পড়ছে, উত্তর প্রশ্ন করেন সে কাকে পড়ছে, তাহলে কি হবে? হবে না। তাহলে বস্তু হলে কি দ্বারা প্রশ্ন করবে? আপনি প্রশ্ন করেন এই যে 2 নাম্বারটার মধ্যে আপনি প্রশ্ন করেন, এই যে 2 নাম্বারটার মধ্যে সে বই পড়ছে, প্রশ্ন করেন সে কাকে পড়ছে, উত্তর পাবেন না। কিন্তু যদি বলেন সে কি পড়ছে, তাহলে উত্তর বই, তাহলে বোঝা গেল বস্তু হলে কি দ্বারা প্রশ্ন। এখানে দেখেন যদি আমি প্রশ্ন করি শিক্ষক কাকে দিলেন, উত্তর হলো ছাত্রকে দিলেন, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তি পাওয়া যায়, আর কি দিলেন, বই দিলেন, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে বস্তু পাওয়া যায়। বোঝা গেল? এখানে দেখেন সে ঘুমায়, প্রশ্ন করেন সে কি ঘুমায়, উত্তর নাই। সে কাকে ঘুমায়, উত্তর নাই। ঠিক আছে, তাহলে এখানে কি নাই? কর্ম নাই, আর এখানে কর্ম 2টা। এখন প্রশ্ন হলো যদি বস্তু হয়, যদি বস্তু হয় অবজেক্ট মানে কর্ম যদি বস্তু হয়, তাহলে সেটাকে বলবো মুখ্য কর্ম। আর অবজেক্ট মানে কর্ম যদি ব্যক্তি হয়, তাহলে সেটা বলবো আমরা গৌণ কর্ম। এটাও খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি, যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্র কিন্তু কর্ম, বইও কিন্তু কর্ম। তাহলে ছাত্র যেহেতু ব্যক্তি, এই ব্যক্তিটাকে আমরা বলবো কি কর্ম, সেটা আমরা বলবো যে গৌণ কর্ম। আর বইও যেহেতু কর্ম, কিন্তু এটা হচ্ছে কি বস্তু কর্ম, তাই এটাকে আমরা কি বলবো, যে এটাকে আমরা বলবো যে মুখ্য কর্ম। তাহলে খেয়াল করে দেখেন, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্র কর্ম, বইও কর্ম। তাহলে ছাত্র যেহেতু ব্যক্তি, সেটাকে বলবো গৌণ কর্ম, আর বই যেহেতু বস্তু, সেটাকে বলবো মুখ্য কর্ম। তাহলে বস্তু হলে মুখ্য আর ব্যক্তি হলে গৌণ। আর প্রশ্ন করব সেন্টেন্সে, বাক্যের মধ্যে কীভাবে, কি অথবা কাকে দিয়ে। সে বই পড়ছে, সে কি পড়ছে। শিক্ষক কাকে দিলেন, ছাত্রকে দিলেন, কি দিলেন, বই। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। ব্যক্তি হলে কাকে দ্বারা প্রশ্ন করব, বস্তু হলে কি দ্বারা প্রশ্ন করব। ব্যক্তিকে বলবো, ব্যক্তি কর্মকে বলবো গৌণ, আর বস্তু কর্ম হলে বলবো মুখ্য। ঠিক আছে, এবার দেখেন নিচের দিকে আছে যে গঠন অনুসারে আবার ক্রিয়া 5 প্রকার। একটা হচ্ছে সরল ক্রিয়া, একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে বলা হয় সরল ক্রিয়া। মানে সহজ বিষয় যদি আমি বলি, একটা সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা বারবার বাকি অংশ থাকবো, সেটা বলে সরল ক্রিয়া। সরল ক্রিয়া কাকে বলে? সিম্পল সেন্টেন্স, সাধারণ সেন্টেন্স, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা বার, বাকি অংশ। একটি মাত্র পদ দিয়ে ক্রিয়া গঠিত হয়। ক্রিয়া গঠিত কি? একটা মাত্র পদ মানে একটা মাত্র শব্দ। পদ মানে কি? শব্দ। বাক্যে ব্যবহার করা হলে এই শব্দটাকে আর শব্দ বলে না, তাকে বলা হয় পদ। আর শব্দ নর্মালি বললে, ডিকশনারিতে বললে, আকাশ পাতাল বাতাস বললে সেটা হবে শব্দ। কিন্তু বাক্যে যদি ব্যবহার করো, যেমন সে লিখছে, এখানে বলবো না সে একটা শব্দ, বা লিখছে একটা শব্দ, সেটা বলবো না। এখানে বলবো সে হচ্ছে একটা পদ, লিখছে হচ্ছে একটা পদ। আর আলাদা যদি বলি, শুধু সে বলি বা লিখছে বলতেছি, কিন্তু একটা বাক্য বলছি না, তাহলে সেটা হবে শব্দ। আর বাক্যে থাকলে সেটা হবে কি? পদ। তাহলে বলতেছি আমরা কি, যে সরল ক্রিয়া কাকে বলে? একটা মাত্র শব্দ দিয়ে, একটা মাত্র পদ বা শব্দ, পদ মানে তো শব্দ, একটা মাত্র শব্দ দ্বারা যদি ভার্ব গঠিত হয়, আর কর্তা নিজে ক্রিয়াটা সম্পন্ন, কর্তা নিজে কাজটা করে। যেমন সে লিখতেছে, তাহলে কে লিখতেছে? সে। ছেলেরা মাঠে খেলতেছে, খেলতেছে কেটা? ছেলেরা। তাহলে সাবজেক্ট তো ছেলে, ছেলেরা সে কাজটা করতেছে, সেটা বলে সরল ক্রিয়া। একইভাবে দেখেন প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কাকে বলে? কর্তা অন্যকে দিয়ে কাজ করালে সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। অর্থাৎ সাবজেক্ট যদি নিজে কাজ না করে, অন্য একজনকে দিয়ে কাজটা করায়, সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে কোনো একটা কাজ আমি করলাম না, আরেকজনকে দিয়ে করাইলাম, সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন দেখেন, তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। এখন প্রশ্ন হইল, তিনি কি অঙ্ক করতেছে নাকি আমি করতেছি? আমি করতেছি, তাই সাবজেক্ট যদিও তিনি, কিন্তু কাজটা করতেছে আমি। একইভাবে দেখেন, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে কি রাখাল কি ঘাস খাইতেছে? না। তাহলে সাবজেক্ট যদিও রাখাল, কিন্তু কাজটা কিন্তু রাখাল করতেছে না, গরু করতেছে, গরু ঘাস খাইতেছে, রাখাল দিকে রাখতেছে। তাহলে বোঝা গেল প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ায় মানে এরকম ক্রিয়া সাবজেক্ট কাজটা করে না, সাবজেক্ট অন্য একজনকে দিয়ে করায়।
যেমন রাকাল গরুকে ঘাস খাওয়ায়, এখানে রাকাল যদিও সাবজেক্ট, কিন্তু ঘাস খাওয়ার কিন্তু সাবজেক্ট করতেছে না, রাকাল করতেছে না, খাইতেছে কে? গরু করতেছে। তাহলে রাকাল অন্য একজনকে দিয়ে কাজ করাইতেছে। একইভাবে মা শিশুকে খাওয়াচ্ছে, মা হচ্ছে সাবজেক্ট, কিন্তু খাওয়াচ্ছে যে খাইতেছে কেডা? খাইতেছে তো শিশু। তাহলে মা কি সে কাজটা করতেছে না? ওইটাই বলতেছে যে প্রযোজক ক্রিয়া নিজে কাজ না করে অন্য একজনকে দিয়ে করাইতেছে কাজটা। কারণ এখানে রাকাল যদিও সাবজেক্ট, কিন্তু রাকাল কি করতেছে না? ঘাস খাইতেছে না। তিনি আমাকে অঙ্ক করাইতেছে, যদিও সাবজেক্ট তিনি, মানে হি, কিন্তু হি তো এখানে কাজ করতেছে না, কাজটা করতেছে, অঙ্কটা করতেছে আমি। তাই সাবজেক্ট তিনি, তিনি কাজ করতেছে না, নিজে কাজ না করে অন্যজনকে দিয়ে করাচ্ছেন, সেটা প্রযোজক ক্রিয়া। আরেক যে নাম ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে যদি আ অথবা আনু যদি থাকে, প্রত্যয় যদি যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে নাম ক্রিয়া। নাম ক্রিয়াকে বলে যদি কোনো একটা বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে, কোনো একটা শব্দের শেষে, সেটা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে বা ধনাত্মক। ধনাত্মক শব্দ কাকে বলে? এর আগে আমরা দ্বিরুক্তির মধ্যে পড়ছিলাম যে মানুষ মানে শব্দ তৈরি করে না, প্রকৃতিতে যে শব্দ সৃষ্টি করে সেটা হচ্ছে ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ কাকে বলে? যে শব্দ প্রকৃতিতে পাওয়া যায়, যেমন বৃষ্টির শব্দ, গাছের পাতার শব্দ, একটা ধাতুর শব্দ, অথবা দেখা গেল যে মানে বলি না আমরা যে বাতাসের শব্দ, ওই সব পানির শব্দ, ওইটা হচ্ছে ধনাত্মক শব্দ। যে শব্দ মানুষ করে না, প্রকৃতিতে অন্যান্য বস্তু করে, সেটা আমরা পূর্বের ভিডিওগুলোতে আমরা বলেছি, ওইখানে দেখলে বুঝতে পারবেন। তাহলে এখানে ধনাত্মক বলছে কি? বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দ, ঠিক আছে, যে শব্দ মানুষ তৈরি করে না, যেমন শু শু করে বাতাস বইছে, জমজম করে বৃষ্টি বইতেছে, এইগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। এই শব্দগুলো শেষে বিশেষ্য, বিশেষণ বা এই ধনাত্মক শব্দের শেষে যদি আ থাকে অথবা আনু যদি থাকে, লাগানো থাকে, তাহলে সেটা বলছে ক্রিয়া, নাম ক্রিয়া বলা হয় সেটা। যে দেখেন দেয়া আছে, যেমন বিশেষ্য চমক শব্দের সঙ্গে আনু যদি আমি লাগাই, তাহলে কি হবে? চমকের সাথে আনু লাগালে কি হবে? চমকানু। তাহলে ওই আনু যুক্ত করা হয়েছে, মানে আকাশে বিদ্যুৎ চমকায়। বিশেষণ কম শব্দের সঙ্গে আ যুক্ত হলে কমা। তাহলে বাজারে সবজির দাম কমেছে, এই যে মূল শব্দ কিন্তু হচ্ছে কম, এর সাথে আ যুক্ত করে বানাইছে কি? কমা। মূল শব্দ ছিল কিন্তু চমক, এর সাথে আমরা কি যুক্ত করছি? আনু যুক্ত করে চমকানু ব্যবহার করছি। বোঝা গেছে? মূল শব্দ হচ্ছে কি আপনার চমক, এর সাথে আনু যুক্ত করে চমকানু। মূল শব্দ হচ্ছে কম, এর সাথে আ যুক্ত করে আমরা বানিয়েছি কি? কমা। এটা বলতেছে ধনাত্মক ছটপট শব্দের সঙ্গে আনু যুক্ত করে আমরা বলছি ছটপটানু, ঠিক আছে। ধনাত্মক শব্দ একটা ছটপট করা, ছটপট কিন্তু মানুষের শব্দ না, এটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, যেটা হচ্ছে বলে ধনাত্মক শব্দ বলা হয়। এই ছটপটের সাথে যদি আমরা আনু যুক্ত করি, তাহলে কি বলবো? ছটপটানু। যেমন জবাই করা মুরগি উঠানে ছটপটায়, এই যে এগুলো আনু বা আ যদি থাকে, সেটা বলা হয় নাম ক্রিয়া। অর্থাৎ যে বার্বের শেষে আ থাকবে বা আনু থাকবে, সেটাকে আমরা বলবো কি? নাম ক্রিয়া বলবো। তারপর দেখেন সংযোগ ক্রিয়া দেয়া আছে। বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে গঠিত হয়, তাকে বলা হয় সংযোগ ক্রিয়া। সংযোগ ক্রিয়া কাকে বলে? যে বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে যদি ধনাত্মক শব্দ কাকে বলে? যে শব্দ মানুষ তৈরি করে না, প্রকৃতিতে তৈরি করে, যেমন বৃষ্টির শব্দ জমজম, রোদের শব্দ ঠাটা, টনটন শব্দ, অথবা জমজম বৃষ্টি, এই যে শব্দগুলো, এগুলো তো প্রকৃতিতে জিনিসপত্র করে, মানুষ করে না, মুগ্ধা করে না, সেটা হচ্ছে ধনাত্মক শব্দ। তাহলে যে সকল শব্দ বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে যদি, এই শব্দগুলোর পরে যদি আমরা করা যুক্ত পাই, অথবা কাটা লেখা থাকে, অথবা হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, মারা, খাওয়া, এগুলো থাকে, তাহলে সেগুলো আমরা সংযোগ ক্রিয়া বলবো। যেমন দেখেন করা ক্রিয়া যুগে, যেমন পান করা, তাহলে গান করা, গানের শেষে করা আছে না, তাহলে সেটা হবে সংযোগ ক্রিয়া। গরম করা, টন করা, ব্যাট করা, তাহলে এই যে করা শব্দটা আমরা পাইলাম, এই করাটা কি বলতেছে? যে শব্দের শেষে করা থাকবে, সেটা আমরা বলবো সংযোগ ক্রিয়া। একইভাবে কাটা দ্বারাও হতে পারে, যেমন দেখেন সাঁতার কাটা, বিপদ কাটা। হওয়া দিয়েও আমরা বলতে পারি, যেমন দেখেন উদয় হওয়া, বড় হওয়া, রাজি হওয়া। তাহলে এই যে রাজির সাথে হওয়া হয়েছে, উদয়ের সাথে যে হওয়া লাগাইছি, এই কারণে এটার নাম হয়েছে সংযোগ ক্রিয়া। প্রশ্নই তো বলছে, প্রশ্ন কি বলছে আমরা যদি খেয়াল করে দেখি, যে এখানে প্রশ্নে কি বলতেছে? যে সকল শব্দ
বলতেছে, আপনার খেয়াল করে দেখেন যে সংযোগ ক্রিয়া কাকে বলে, যে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দ যেগুলো আছে এই শব্দের পরে যদি আমরা যদি দেখি যে শব্দের শেষে বা এই শব্দের সাথে যদি করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া বা মারা এগুলো যুক্ত থাকে, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে সংযোগ ক্রিয়া। যেমন গান করা, গানের সাথে করা আছে, তার মানে এটা সংযোগ ক্রিয়া। সাঁতার কাটা, সাঁতার কাটা অর্থাৎ সাঁতারের সাথে কাটা কথা আছে, তার মানে কি এটা সংযোগ ক্রিয়া। একেবারে হওয়া, কী দিছে হওয়া, যেমন দেখেন উদয় হওয়া, বড় হওয়া, রাজি হওয়া। দেওয়া আছে, যেমন দেখেন কথা দেওয়া, মন দেওয়া, দুষ দেওয়া। ধরা আছে, যেমন ভাঙন ধরা, মৎস্যে ধরা, ক্যাচ ধরা। পাওয়া দিয়ে, যেমন দেখেন লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, বৃদ্ধি পাওয়া। খাওয়া দেওয়া আছে, যেমন আছাড় খাওয়া, মার খাওয়া, ডিগবাজে খাওয়া। মারা দেওয়া আছে, উকি মারা, পকেট মারা। এই যে শব্দের শেষে যদি এরকম মানে এই সকল শব্দের শেষে যদি আমরা যদি দেখি যে করা, কাটা, হওয়া, ধরা বা মানে দেওয়া, পাওয়া, খাওয়া, মারা এই শব্দগুলো আমরা পাই, তাহলে আমরা চোখ বুজে বলে ফেলবো যে হচ্ছে সংযোগ ক্রিয়া। ঠিক আছে। সাঁতার হচ্ছে মূল শব্দ, এর সাথে যদি আমরা লাগাই সাঁতার কাটা, তার মানে বুঝবো যে কাটাটা পাওয়ার কারণে আমরা বলবো এটা সংযোগ ক্রিয়া। এখন যৌগিক ক্রিয়া কে বলে, যে একটা সমাপিকা ক্রিয়ার সঙ্গে অসমাপিকা ক্রিয়া যদি যুক্ত থাকে সেটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার সঙ্গে যদি সমাপিকা ক্রিয়া যুক্ত হয় তাহলে সেটা বলা হয় যৌগিক ক্রিয়া। তাহলে বোঝা গেল যৌগিক ক্রিয়া হচ্ছে সেটা যেটা আমাদের দুইটা ক্রিয়া থাকবে, একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা, দুইটা ভার্ব থাকবে। যৌগিক ভার্ব কাকে বলে, যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া বা যৌগিক ভার্ব বলা হয় কি, যে একটা ভার্ব থাকবে না, এখানে দুইটা ভার্ব থাকবে। একটা ভার্ব হবে সমাপিকা, সমাপিকা কাকে বলে, যে শব্দ দ্বারা যে ভার্ব দ্বারা কাজ সমাপ্ত হয়েছে বোঝায় তাকে সমাপিকা বলে। আমরা একটু আগে ভিডিওর প্রথম দিকে বলেছিলাম। অসমাপিকা কাকে বলে, যেটা দ্বারা কাজ সমাপ্ত হয় নাই বোঝায়। আবারও বলতেছি, সমাপিকা কাকে বলে, যে ভার্ব দ্বারা মনের কথা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। যেমন আমি ভাত খাই, কথা শেষ। কিন্তু আমি যদি বলি আমি ভাত খেয়ে, তার মানে আরও কিছু বলবো, এটা অসমাপিকা। আমি বিদ্যালয়ে যাই, কথা শেষ, তাই সমাপিকা। আর যদি বলি আমি বিদ্যালয়ে গিয়ে, তার মানে বোঝা যায় আমি বিদ্যালয়ে গিয়ে কিছু একটা বলবো বা করব, এই কারণে কথা শেষ হয়েছে না, অসমাপিকা। তাহলে আমি বাজারে যাই, কথা শেষ, সমাপিকা। আমি বাজারে গিয়ে, তাহলে গিয়ে যে বলছি মানে কি কথা শেষ করছি না, তাহলে এটা অসমাপিকা বলে। এরকম একটা সমাপিকা ভার্ব থাকবে, একটা অসমাপিকা থাকবে, দুইটা মিল্লা থাকলে সেটা বলে যৌগিক। যেমন দেখেন মরে যাওয়া, মরে যেটা এটা হচ্ছে অসমাপিকা, আর যাওয়াটা যেটা এটা হচ্ছে কি সমাপিকা। যেমন বলি আমি মরে, তার মানে কি কথা শেষ হয়েছে না। কমে আসা, কমে হচ্ছে অসমাপিকা আর আশা হচ্ছে কি আপনার সমাপিকা। যেমন এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তোলা, চেপে রাখা। এই যে এই শব্দগুলো, এগুলো প্রথমটা হচ্ছে কি আপনার অসমাপিকা, পরেরটা হচ্ছে সমাপিকা। যেমন বলে ফেলা, যেমন বলে আমি কাজটা বলে, অতটুকু করে যদি আমি থেমে যাই যে আমি কাজটা বলে বা আমি কথাটা বলে বলে যদি আমি থেমে যাই, তার মানে বোঝা যায় আরও কথা বাকি রয়েছে। তাহলে যে বলে যে শব্দটা আছে এটা কি অসমাপিকা ক্রিয়া, মানে কথা শেষ হয় নাই। ঠিক আছে। আর ফেলা হচ্ছে আপনার সমাপিকা। এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। অর্থাৎ যৌগিক ক্রিয়া কী থাকবে, একটা প্রথমটা থাকবে অসমাপিকা ভার্ব, পরে থাকবে সমাপিকা ভার্ব। দেখেন এখানে সবগুলো এরকম। যেমন এগিয়ে চলা, আমি যদি বলি আমি বাসা থেকে এগিয়ে, আর কথা যদি না বলি তাহলে মানুষ বলবে যে তারপর কি হয়েছে, আমি বাসা থেকে এগিয়ে তারপর কি হয়েছে। তাহলে বোঝা গেল এই যে এগিয়ে হচ্ছে আপনার অসমাপ্ত একটা ভার্ব, তাই এটা বলে অসমাপিকা ভার্ব বলা হয়। তাহলে প্রথমটা অসমাপ্ত মানে অসমাপিকা, আর পরেরটা চলা যেটা সেটা হচ্ছে কি সমাপ্ত মানে সমাপিকা। তাহলে প্রথমটা অসমাপিকা, পরেরটা সমাপিকা, তাহলে বলবো যৌগিক ক্রিয়া। এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। তারপর আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ নিয়ে আমরা আলোচনা করব।